প্রিয় দর্শক, পৃথিবীতে যুগে যুগে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেগুলোর ব্যাখ্যা এখনও বিজ্ঞান দিতে পারেনি। এগুলোকে আমরা কাকতালীয় ঘটনা বলে থাকি। ২০ বছর আগে ফায়ার করা বুলেটে একজনের মৃত্যু ঘটা, কিংবা কিছু বছরের ব্যবধানে একই জায়গায় একই তারিখে জাহাজ ডুবি এবং তাতে বেঁচে যাওয়া একই নামের মানুষ। এই সব ঘটনা আমাদের আধুনিক বিজ্ঞান মনস্ক মনকে ঠিকই নাড়া দেয়। তাই আজকে আপনাদের জানাবো মাথা খারাপ করার মতো এমন ৫টি ঘটনা যেগুলো জানার পর আপনি নিজেকে প্রশ্ন করবেন, এটা কিভাবে সম্ভব। আজকের ঘটনাগুলোর একটির থেকে আরেকটি অদ্ভুত, তাই ভিডিওটির সম্পূর্ণ মজা উপভোগ করতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 5, এনজো ফেরারি এবং মেসুত ওজিল। পুনর্জন্মে হয়তো অনেকে বিশ্বাস করেন কিংবা করেন না, কিন্তু এনজো ফেরারি এবং মেসুত ওজিলের এই কাহিনীটি শুনুন। এনজো ফেরারির জন্ম 1898 সালে এবং বিখ্যাত গাড়ির কোম্পানি ফেরারির নামটি তার থেকে এসেছে। ইতালির এই নাগরিক প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন এবং যুদ্ধ পরবর্তী স্প্যানিশ ফ্লুতে প্রায় মৃত্যুর মুখে পতিত হয়ে বেঁচে যান। পরবর্তীতে 25 বছর বয়সে তিনি আলফা রোমিও কোম্পানির রেস কার ড্রাইভার হিসেবে যোগ দিয়ে সম্মানজনক গ্র্যান্ড প্রি জিতে নেন। পরবর্তীতে তার প্রিয় বন্ধু অ্যান্তোনিও আসকারি মৃত্যুবরণ করলে ফেরারি রেসিং কার বানানো শুরু করেন। এর পরের কাহিনী আমরা সবাই জানি, ফেরারি ফাস্ট কার জগতের এক অন্যতম আইকন। কিন্তু যেই মানুষটি রেসিং কার জগতের অন্যতম সেরা ব্র্যান্ডটি উপহার দিলেন, তিনি 90 বছর বয়স পর্যন্ত বাঁচেন এবং 1988 সালে মারা যান। কিন্তু অনেকেই মনে করেন তিনি তার এই গাড়ি ছাড়াও অন্য আরেকজনের ভেতর বেঁচে আছেন। মেসুত ওজিল এবং এনজো ফেরারির পাশাপাশি দুটো ছবির দিকে লক্ষ্য করুন। তুর্কিতে জন্মানো ও জার্মানে বেড়ে ওঠা এই ফুটবলার ফেরারির মৃত্যুর মাত্র 62 দিন পরেই জন্মগ্রহণ করেন এবং তাদের চেহারার এই মিল কিন্তু সত্যিই অদ্ভুত। ওজিল হয়তো একজন রেসকার ড্রাইভার কিংবা নির্মাতা নন, কিন্তু এই সময়ের একজন স্বনামধন্য ফুটবলার তিনি। রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনাল এমন সব বড় বড় ক্লাবে খেলেছেন যেখানে তাকে নিতে গুনতে হয়েছে প্রায় $453 মিলিয়ন, যেটি তাকে সব থেকে দামি জার্মান ফুটবলারের খেতাব এনে দিয়েছে। ফেরারির মতো ওজিলও ট্যালেন্টেড এবং স্পেশাল, তাহলে কি এটাই এনজো ফেরারির আরেক রূপ? নাম্বার 4, মিস আনসিঙ্কেবল, অর্থাৎ যাকে ডোবানো সম্ভব নয়। ভায়োলেট জিসেফ নামক এই মহিলার কাহিনী খুবই কাকতালীয়। সুন্দরী এই মহিলা ছিলেন সমুদ্রগামী জাহাজের একজন স্টুয়ার্ডেস বা মহিলা স্টাফ এবং নার্স। 16 বছর বয়সে তিনি উত্তর আমেরিকা থেকে ইংল্যান্ডে পাড়ি জমান এবং সমুদ্রগামী জাহাজে পরিচারিকার কাজ করতে থাকেন। কিন্তু তার জীবনে এক বড় মোড় ঘুরে যায় যখন তিনি স্টারলাইন কোম্পানির জন্য কাজ করছিলেন। সেই সময় অর্থাৎ 1911 সালে 23 বছর বয়সে তিনি আরএমএস অলিম্পিক নামক হোয়াইট স্টার ভেসেল জাহাজের একজন যাত্রী ছিলেন যখন এই জাহাজটি একটি ব্রিটিশ রণতরীর সাথে ধাক্কা খায়। ভাগ্যক্রমে এই জাহাজটি না ডুবে কোনো মতে তীরে ফিরে আসতে সক্ষম হয়। কিন্তু এর 1 বছরেরও কম সময়ে তিনি আরেকটি জাহাজের চাকরি পান, আর এই জাহাজটি ছিল বিশ্ববিখ্যাত টাইটানিক। আর আমরা সবাই জানি এরপর কি হয়। 1500-এর মতো মানুষ টাইটানিক ডুবে মারা যায়। জাহাজটির বেঁচে যাওয়া 705 জন ভাগ্যবান মানুষের মধ্যে ভায়োলেট ছিলেন একজন। তিনি তখন এক বাচ্চার দেখাশোনা করছিলেন। এবারও তিনি বেঁচে যান সামনের আরেকটি মর্মান্তিক দিন দেখার জন্য। প্রথম বিশ্বযুদ্ধের সময় জিসেফ আবারও একজন পরিচারিকার কাজ পান ব্রিটিশ রেড ক্রসের হয়ে। দুর্ভাগ্যক্রমে এই জাহাজটি একটি জার্মান মাইনের সাথে ধাক্কা খেয়ে 55 মিনিটের ভেতরেই ডুবে যায় এবং জাহাজে থাকা যাত্রীদের 30 জন মারা যান। এবারও বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে জিসেফ ছিলেন একজন এবং এবার তাদের রক্ষা করতে আসা লাইফ বোটটি জাহাজের প্রোপেলারের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। হয়তো ভাবতে পারেন এখানেই তার সমুদ্রযাত্রার সমাপ্তি, কিন্তু না, তিনি হোয়াইট স্টার লাইনের কাজ ছেড়ে প্রথমে রেড স্টার লাইন এবং পরবর্তীতে রয়্যাল মেইন লাইনে কাজ শুরু করেন এবং পুরো বিশ্বজুড়ে ঘুরে বেড়ান। নাম্বার 3, 20 বছর পুরনো বুলেট। এই কাহিনীটি খুবই আশ্চর্যজনক। কাহিনীটি হলো আমেরিকার টেক্সাস রাজ্যের হানি গ্রোভ নামক শহরের বাসিন্দা হেনরি ডায়াগল্যান্ড তার বাগদত্তার সাথে ব্রেকআপ করেন এবং এই দুঃখে তার প্রেমিকা আত্মহত্যা করেন। এই ঘটনায় মেয়েটির ভাই অত্যন্ত রাগান্বিত হয়ে যান এবং সিদ্ধান্ত নেন এই ঘটনার প্রতিশোধ নেবেন। তিনি ডায়াগল্যান্ডকে গুলি করে মারতে তার ফার্মে হানা দেন এবং গুলিও করেন,
কিন্তু গুলিটি নিশানাচ্যুত হয়ে যায়। বুলেটটি তার গা ঘেঁষে তার পেছনে থাকা একটি বড় গাছে আটকে যায়। হেনরিকে প্রায় মৃত্যুর সাথে পরিচয় করিয়ে দেয়াতে তার প্রেমিকার ভাইয়ের প্রতিশোধ পূর্ণ হয়, কিন্তু বুলেটটি সেই গাছে 20 বছর ধরে থেকে যায়। 2 দশক পর ডায়াগলেন সিদ্ধান্ত নেন তিনি এই গাছ কেটে ফেলবেন, কিন্তু তিনি কুড়াল দিয়ে গাছটি কাটতে পারেন না। তাই সিদ্ধান্ত নেন ডায়নামাইট দিয়ে গাছটি উড়িয়ে দেবেন। কিন্তু যখনই গাছটি ডায়নামাইট দিয়ে শিকড় সমেত উপড়ে ফেলা হলো, ডায়নামাইটের বিস্ফোরণে 20 বছর পুরনো বুলেটটি পুনরায় সচল হয়ে ওঠে এবং সরাসরি ডায়াগল্যান্ডের মাথায় আঘাত করে। 20 বছর আগে ফায়ার করা এই বুলেটটি এতদিন পর তার টার্গেট খুঁজে পায় এবং সাথে সাথে ডায়াগল্যান্ড মারা যান। কেউ কেউ বলেন এটি নাকি একটি শহুরে রূপকথার উদাহরণ। এটিকে ভুতুড়ে ছাড়া আর কি বলা যায়, আপনারাই বলুন। নাম্বার 2, হিউ উইলিয়ামস। হিউ উইলিয়ামস উপাখ্যান সমুদ্র ভ্রমণের একটি জনপ্রিয় গল্প, কারণ সমুদ্রে ঘটা সবথেকে বড় কাকতালীয় কাহিনী এটি। হিউ উইলিয়ামস নামটির সাথে এই ঘটনা যতটা জড়িত, ঠিক ততটাই জড়িত 5 ডিসেম্বর তারিখটির সাথে। নর্থ ওয়েলসের উপকূলের মানাই প্রণালী নামক জলসীমা অ্যাঙ্গলসি দ্বীপপুঞ্জকে মূল ভূখণ্ডের সাথে আলাদা করে। 5 ডিসেম্বর 1664 সালে একটি জাহাজ এই মানাই প্রণালীতে ডুবে যায় এবং জাহাজের সকল যাত্রী মারা যান, শুধু একজন বাদে। 80 জন যাত্রীর বিপরীতে বেঁচে থাকা সেই একমাত্র যাত্রীটির নাম হিউ উইলিয়ামস। 121 বছর পর 1785 সালে ওই একই রাতে, অর্থাৎ 5 ডিসেম্বরের রাতে আরেকটি জাহাজ ডুবের ঘটনা ঘটে এবং এই ঘটনাতেও জাহাজের সকল যাত্রী মারা যান, শুধু একজন যাত্রী বাদে, যার নাম হিউ উইলিয়ামস। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, কিন্তু চমক এখনও বাকি। ঠিক এর 35 বছর পর ওই একই তারিখ 5 ডিসেম্বরে আরেকটি জাহাজ ডুবির ঘটনা ঘটে এবং একজন মাত্র যাত্রী বেঁচে যান। অনুমান করুন তার নাম। উত্তরটা হলো হিউ উইলিয়ামস। এটা কিভাবে সম্ভব যে 3টি জাহাজ একই তারিখে একই জলসীমায় একইভাবে ডুবে যায়, যেখানে প্রত্যেকবারই বেঁচে যাওয়া যাত্রী মাত্র একজন এবং যাদের নামও এক? এর রেফারেন্স হিসাবে আমি একটি বিশ্বাসযোগ্য সংবাদপত্রের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই কাহিনীটিকে কাকতালীয় বলবো নাকি ভুতুড়ে, তা নিয়ে আমি পুরোপুরি কনফিউজড। আপনারা কি ভাবছেন তা কমেন্টে লিখে জানান। নাম্বার 1, ফ্রান্স ফার্ডিন্যান্ডের অভিশপ্ত গাড়ি। ফ্রান্স ফার্ডিন্যান্ড অস্ট্রিয়ার এই আর্চডিউক 1914 সালের 28 জুন গারভিলিও প্রিন্সিপ নামক এক সার্বিয়ান আততায়ীর গুলিতে নিহত হন। ফার্ডিন্যান্ড যে গাড়িতে নিহত হন সেটিকে অনেকেই অভিশপ্ত গাড়ি হিসাবে আখ্যা দিয়ে থাকেন, আর তার যথেষ্ট কারণও আছে। কারণ ফার্ডিন্যান্ড সেই 13 জন ব্যক্তির একজন যারা কিনা ওই গাড়িতে কোনো না কোনো দুর্ঘটনা কিংবা গোলাগুলির শিকার হন, কিন্তু গোলাগুলিতে গাড়িটির কোনো ক্ষতি হয়নি এবং ওই যুগের একটি ফ্যান্সি কার হওয়াতে এটি 2 জন মালিকের হাত বদল হয়। এই লিমুজিনটি তারপর জেনারেল পটিওরেক নামক এক সেনাপতির কাছে বিক্রি করা হয়, যিনি পরবর্তীতে পাগল হয়ে মারা যান। পরবর্তীতে এটিকে সৈন্যদলের একজন স্টাফকে চালানোর জন্য দেয়া হয়, যিনি এটি দিয়ে 2 জন পথচারীকে চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা খান। তারপর এই গাড়িটিকে সদ্য স্বাধীন হওয়া যুগোস্লোভিয়ার গভর্নরকে দেয়া হয়, যিনি এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তার বাম পা হারান। তারপর এই গাড়িটি একজন ডাক্তারের হাতে পড়ে, যিনি কিনা গাড়িটি উল্টে খাদে পড়ে মৃত্যুবরণ করেন। এর পরবর্তী মালিক আত্মহত্যা করেন এবং ঠিক তার পরবর্তী 3 জন মালিক 3টি রহস্যময় গাড়ি দুর্ঘটনায় মারা যান। এরপর এই গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে জাদুঘরে রেখে দেওয়া হয়। এই কাহিনীটি আরও ভুতুড়ে রূপ নেয় যখন অনেক মানুষ আর্চডিউক ফ্রান্সের মৃত্যুকে প্রথম বিশ্বযুদ্ধ সৃষ্টির জন্য দায়ী করেন, কারণ এই ঘটনার পরেই অস্ট্রিয়া এবং হাঙ্গেরি মিলিতভাবে সার্বিয়ার উপর যুদ্ধ ঘোষণা করে। যদি ভেবে থাকেন এটি অদ্ভুত, তাহলে গাড়িটির লাইসেন্স প্লেটটির দিকে তাকান। A11118, নভেম্বর 11, 1918, যেদিন প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। গাড়িটি কি অভিশপ্ত নাকি এই সবই কাকতালীয় ঘটনা? আজকের কাহিনীগুলোর মতো পৃথিবীতে এমন আরও অনেক অদ্ভুত কাহিনী রয়েছে যেগুলো আজকে বলা সম্ভব হয়নি। এর জন্য দ্বিতীয় পর্ব খুব দ্রুতই আসছে। সেটি মিস করতে না চাইলে এবং তার নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন।